হাতে থাকা মাত্র ১,০০০ টাকার একটা নোট দিয়ে আজ কি করা যায়? হয়তো একবেলা খুব ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া যায়, অথবা চমৎকার একটা টি-শার্ট কেনা যায়, রাইট? কিন্তু এই ১,০০০ টাকাই যে আগামী ১০ থেকে ১৫ বছরে কয়েক লক্ষ টাকার একটা দারুণ ফান্ড তৈরি করে দিতে পারে, সেটা কি আমাদের জানা আছে? আজকের এই এক্সপ্লেনারে আমরা সেই চিরন্তন একটা প্রশ্নের সমাধান খুঁজব। কষ্টের জমানো টাকা কি ব্যাংকের ডিপিএস আকারে পড়ে পড়ে পচবে, নাকি মিউচুয়াল ফান্ডের ইঞ্জিনে চড়ে রকেটের গতিতে বাড়বে? চলুন, পেচেক টু পেচেক বেঁচে থাকার এই যে একটা চক্র, সেটা ভেঙে কিভাবে সত্যিকারের সম্পদ গড়ে তোলা যায় সেই ব্লুপ্রিন্টটা একটু গভীরভাবে দেখে নিই। তো আজকে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো ১. বিবর্তনের অর্থের ফাঁদ, ২. দারুণ কার্যকরী 50-30-20 বাজেটিং রুল, ৩. কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির সেই ম্যাজিক, ৪. ভবিষ্যতের জন্য দারুণ কিছু ব্যবসার আইডিয়া, এবং সবশেষে লাইফ সেভিং একটা কনসেপ্ট, সবচেয়ে বড় নিরাপত্তা জাল। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম টপিক, বিবর্তনের অর্থের ফাঁদ আর টাকার সাইকোলজি। মানুষের মস্তিষ্ক টাকা পরিচালনার ক্ষেত্রে আসলে এত দুর্বল কেন? চারপাশের দিকে তাকালেই কিন্তু দেখা যায় অনেকেই মাসে ১ লক্ষ টাকা আয় করেও মাস শেষে ধার দেনা করে চলছেন। আবার এমন মানুষও আছেন যারা মাসে মাত্র ২০,০০০ টাকা আয় করেও দিব্যি জায়গা জমি কিনে ফেলছেন। এই যে এত বড় একটা পার্থক্য, এর পেছনের বিজ্ঞান বা আসল কারণটা ঠিক কী হতে পারে? মানব ইতিহাসের টাইমলাইনটা একটু খেয়াল করলেই কিন্তু পুরো বিষয়টা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। পৃথিবীতে মানুষের আগমন ঘটেছে সেই প্রায় ৩ লক্ষ বছর আগে, আর কৃষিকাজ সেটা শুরু হয়েছে মাত্র ১১,০০০ বছর আগে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই যে কারেন্সি বা কাগজে টাকা, এর প্রচলন হয়েছে মাত্র ২৫০ বছর আগে। একটু ভাবুন, লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষদের মূল ফোকাস ছিল শুধু শিকার করা, খাবার জোগাড় করা আর কোনো মতে বেঁচে থাকা। সম্পদ তৈরি বা টাকা জমানো এসব মানব বিবর্তনের প্রোগ্রামের কোনো অংশই ছিল না কখনো। কারেন্সি বা টাকা হলো আমাদের মস্তিষ্কের একদম সর্বশেষ একটা আপডেট। আর ঠিক এই কারণেই প্রাকৃতিকভাবেই টাকার বিষয়ে দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের মস্তিষ্ক রীতিমতো হিমশিম খায়। রবার্ট কিওসাকির একটা দারুণ কথা আছে এখানে। তিনি বলেছেন, কারেন্সি বা নোট হলো স্রেফ এক টুকরো কাগজ, ঠিক টয়লেট পেপারের মতো। তাই গাধার মতো এর জন্য কাজ না করে টাকাকে দিয়ে কাজ করাতে শিখতে হবে। কথাটা একটু কড়া মনে হলেও একদম সত্যি। শুধু হাড়ভাঙা খাটুনি দিয়ে আসলে ধনী হওয়া যায় না। সম্পদের পাহাড় গড়তে চাইলে সবার আগে মাইন্ডসেট বা মানসিকতার পরিবর্তন করতে হবে। সারা জীবন টাকার পেছনে না ছুটে টাকাকেই নিজের হয়ে কাজ করানো শিখতে হবে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় টপিকে, 50-30-20 বাজেটিং রুল বা সম্পদ গড়ার ফর্মুলা। তো বাজেট কিভাবে করতে হবে সেটা জানার আগে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার। টাকা জমানোর পদ্ধতিটা আসলে এত ম্যাটার করে কেন? ওই যে শুরুতে বলেছিলাম, ব্যাংক নাকি মিউচুয়াল ফান্ড? চলুন রহিম আর করিম নামে দুই বন্ধুর গল্প দিয়ে বিষয়টা বুঝি। তারা দুজনেই ঠিক করল প্রতি মাসে ১,০০০ টাকা করে জমাবে। রহিম খুবই সাবধানী মানুষ, কোনো রিস্ক নিতে চায় না, তাই সে ব্যাংকে একটা ডিপিএস খুলল, যেখানে ৮% মুনাফা দেওয়া হচ্ছে। অন্যদিকে করিম একটু স্মার্ট, সে ক্যালকুলেটেড ঝুঁকি নিতে পছন্দ করে, তাই সে একটা ভালো মিউচুয়াল ফান্ডে এসআইপি বা মাসিক কিস্তিতে বিনিয়োগ শুরু করল, যেখানে গড়ে ১২% রিটার্ন পাওয়া যায়। ১৫ বছর পর ফলাফল কি দাঁড়ালো জানেন? রহিমের ১,০০০ টাকা করে জমানো মোট ১,৮০,০০০ টাকা বেড়ে হলো প্রায় ৩,৪৬,০০০ টাকা। খারাপ না, তাই না? কিন্তু করিমের জমানো সে একই পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডের জাদুতে হয়ে গেল প্রায় ৫,০৫,০০০ টাকা। দুজনের মধ্যে ব্যবধান প্রায় ১.৫ লাখ টাকারও বেশি। অথচ দুজনেই কিন্তু সমান টাকায় জমিয়েছিল। এর পেছনে সিম্পল লজিকটা হলো, ব্যাংক একটা নির্দিষ্ট মুনাফা দেয়, কারণ তারা জমানো টাকা নিয়ে ব্যবসা করে, নিজেদের লাভটা বেশি রাখে। কিন্তু মিউচুয়াল ফান্ডে সরাসরি দেশের বড় বড় কোম্পানির ব্যবসায় অংশীদার হওয়া যায়। ব্যবসা যত বাড়বে, টাকার পরিমাণও ঠিক ততটাই বাড়বে। এখন প্রশ্ন হলো, টাকা তো জমানো হবে, কিন্তু কোত্থেকে? সফল আর অসফল মানুষদের আলাদা করে দেয় এই গোপন ফর্মুলাটা। মোট আয়ের ১০০ ভাগ টাকাকে ৩টা স্পেসিফিক ভাগে ভাগ করে নিতে হবে। আয়ের ৫০% যাবে একদম বেসিক প্রয়োজনীয় খরচে, ৩০% যাবে শখ বা বিনোদনে, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, বাকি ২০% অবশ্যই সঞ্চয় আর বিনিয়োগের জন্য তুলে রাখতে হবে। এটাই হলো সেই ম্যাজিক রুল। তবে এখানে একটা মারাত্মক ফাঁদ আছে। অনেকেই প্রয়োজন আর শখের মধ্যে পার্থক্যটা ঠিক ধরতে পারেন না। বেঁচে থাকার জন্য বাড়ি ভাড়া দেওয়া, বাজার করা বা যাতায়াত, এগুলো হলো অপরিহার্য প্রয়োজন। অন্যদিকে ১ লাখ টাকা দিয়ে আইফোন কেনা বা উইকেন্ডে দামি ক্যাফেতে কফি খাওয়া, এগুলো কিন্তু শুধুই শখ বা লাইফস্টাইল। মনে রাখতে হবে, আসল সম্পদ মানে কিন্তু মানুষকে দেখানোর জন্য দামি ব্র্যান্ডের পোশাক পরা নয়, বরং নিজের ব্যাংক ব্যালেন্সটাকে শক্ত করা। এই দুটোর মধ্যে গুলিয়ে ফেললেই ঋণের একটা বিশাল জালে আটকে পড়তে হবে।
চলুন চলে যাই আমাদের তৃতীয় সেকশনে, কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির জাদু, যাকে অনেকেই পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেন। একটু হিসেব করে দেখলে মাথা ঘুরে যাবে। প্রতি মাসে যদি মাত্র ৫,০০০ টাকা করে এমন কোনো মাধ্যমে বিনিয়োগ করা যায় যেখানে বছরে অন্তত ১০ থেকে ১২% রিটার্ন আসে, তবে ২০ বছর পর সেই টাকার পাহাড় কোথায় গিয়ে দাঁড়াবে জানেন? প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকায়। আর ঠিক এখানেই লুকিয়ে আছে চক্রবৃদ্ধির আসল পাওয়ার। যদি ওই মাসিক বিনিয়োগের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে ১০,০০০ টাকা করা যায়, তবে ২০ বছর পর তা ম্যাজিকের মতো ১ কোটি টাকার মাইলফলকও ক্রস করে যাবে। ভাবতে পারছেন? শুধু একটু সময় দেওয়া আর ধারাবাহিকতা ধরে রাখা, এই দুটো জিনিসই সাধারণ একটা অঙ্ককে কোটিতে রূপান্তর করে দিতে পারে। এবার আসি আমাদের চতুর্থ টপিকে, ভবিষ্যতের ব্যবসার আইডিয়া, অর্থাৎ এমন কিছু সুযোগ যেখানে সম্ভাবনা প্রচুর। আমাদের দেশের এই বিশাল জনসংখ্যাকে কাজে লাগিয়ে কিন্তু দারুণ কিছু ব্যবসা দাঁড় করানো সম্ভব। যেমন ধরুন, উন্নত প্রযুক্তির সমন্বিত কৃষি পদ্ধতি, বয়স্কদের যত্নের জন্য স্পেশাল সাপোর্ট এজেন্সি, খুব ছোট পরিসরে কোয়েল পাখির খামার, কিংবা একটু ভিন্নধর্মী আধুনিক রেস্টুরেন্ট ও কফি শপ। এই প্রতিটা খাতেই কিন্তু বিশাল একটা মার্কেট তৈরি করার দারুণ ক্ষমতা লুকিয়ে আছে। এর মধ্যে একটা চমৎকার উদাহরণ হল সমন্বিত কৃষি বা ইন্টিগ্রেটেড ফার্মিং, যেটা একদম ধাপে ধাপে কাজ করে। সিস্টেমটা অনেকটা এরকম। প্রথমে পুকুরের ঠিক ওপরে একটা পোল্ট্রি খামার তৈরি করা হয়। মুরগির বর্জ্য সরাসরি পানিতে পড়ে, আর সেটা মাছের জন্য দারুণ একটা উচ্চ প্রোটিনযুক্ত খাবার হিসেবে কাজ করে। এরপর ওই পুকুরে হাঁস ছাড়া হয়। হাঁসগুলো যখন সাঁতার কাটে তখন পানিতে প্রচুর অক্সিজেন তৈরি হয়, আর তারা ক্ষতিকর পরজীবীগুলো খেয়ে ফেলে। সবশেষে পুকুরের চারপাশে কলা আর ঝিঙে গাছ লাগানো হয়। এগুলো প্রাকৃতিক ছায়া তো দেয়ই, পাশাপাশি পানিতে কোনো বিষক্রিয়া হলে সেটাও কমাতে সাহায্য করে। মানে একে অপরের পরিপূরক এমন নিখুঁত আর ব্রিলিয়েন্ট একটা ইকোসিস্টেম সত্যি খুব কমই দেখা যায়। ব্যবসার আরেকটা দারুণ সম্ভাবনার জায়গা হল বয়স্কদের সেবা। দেশে এখন প্রায় ১ থেকে ১.৫ কোটি প্রবাসী আছেন, যাদের বয়স্ক বাবা মা দেশে একেবারে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন। এই গ্যাপটা পূরণের জন্য কিন্তু মাসিক চুক্তিতে একটা প্যারেন্ট কেয়ার সাপোর্ট এজেন্সি তৈরি করা যেতে পারে। বয়স্কদের হাসপাতালে নিয়ে যাওয়া, ডাক্তারের রিপোর্ট বোঝানো বা ঠিকমতো ওষুধ খাওয়া নিশ্চিত করার মতো বিশ্বস্ত সেবার এই মার্কেটটা কিন্তু এখনও আমাদের দেশে একদমই ফাঁকা। এটা যে শুধু একটা প্রফিটেবল ব্যবসায় হবে তা নয়, বরং এটা অনেক বড় একটা মানবিক সমাধানও বটে। আর হ্যাঁ, ব্যবসা শুরু করতে যে সবসময় বিশাল পুঁজি লাগে, এই ধারণাটা কিন্তু একদম ভুল। এর সবচেয়ে বড় প্রমাণ হলো মাত্র ১৪ বছর বয়সী এক কিশোর, সুরজ বিশ্বাস। ভাবা যায়, মাত্র ১০,০০০ টাকা পুঁজি নিয়ে ৫০টা কোয়েল পাখি দিয়ে তার খামারের যাত্রা শুরু হয়েছিল। সঠিক স্ট্র্যাটেজি আর ইউটিউব থেকে শেখা নলেজ কাজে লাগিয়ে সেই খামার বড় করে আজ মাসে তার ১ লক্ষ টাকার ওপরে আয় হচ্ছে। একদম ছোট থেকে শুরু করে ধাপে ধাপে বিশাল রূপ দেওয়া এক অবিশ্বাস্য আর অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হল এই সুরজ। এবার আমরা দেখব আমাদের পঞ্চম এবং শেষ টপিক, সবচেয়ে বড় নিরাপত্তা জাল বা ইমার্জেন্সি ফান্ড। যে কোনো বিনিয়োগ বা ব্যবসায় নামার আগে এই ইমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল থাকাটা মাস্ট। এটাকে তুলনা করা যেতে পারে একটা লাইফ জ্যাকেটের সাথে। মাঝ সমুদ্রে একটা লাইফ জ্যাকেট যেমন চরম আত্মবিশ্বাস যোগায়, ঠিক তেমনি ইমার্জেন্সি ফান্ড জীবনের অপ্রত্যাশিত বা খারাপ মুহূর্তগুলোতে আর্থিক নিরাপত্তা দেয়। ধরুন হঠাৎ চাকরি চলে গেল বা বড় কোনো অসুখ বাঁধল, তখন যেন একদম পথে বসতে না হয়, সেজন্য অন্তত ৬ থেকে ১২ মাসের সংসার খরচের সমান টাকা আলাদা করে রাখা উচিত। এই ব্যাকআপ ছাড়া অন্য যে কোনো ধরনের বিনিয়োগ কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। দেখতে দেখতে আমরা এই এক্সপ্লেনারের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আগামী ৯০ দিন কি শুধুই ভাগ্যকে দোষ দিয়ে আর নানা রকম অজুহাত দেখিয়ে কেটে যাবে, নাকি আজকের এই আলোচনা থেকে যে কোনো একটা স্ট্র্যাটেজি বেছে নিয়ে নিজের ভবিষ্যতের কন্ট্রোল নিজের হাতে নেওয়ার সময় এসেছে? আর্থিক স্বাধীনতা আসলে কোনো রকেট সায়েন্স না, এটা স্রেফ ডিসিপ্লিন আর সঠিক সিদ্ধান্তের একটা কম্বিনেশন। আচ্ছা, শুরুতেই যে রহিম আর করিমের গল্পটা বলেছিলাম মনে আছে? একটু ভাবলে কেমন হয়, ভবিষ্যৎ সুরক্ষিত করতে রহিমের মতো নিরাপদ দুর্গ বেছে নেওয়া উচিত নাকি করিমের মতো স্মার্ট সিদ্ধান্ত নেওয়া উচিত? মতামতগুলো কিন্তু কমেন্ট সেকশনে শেয়ার করা যেতে পারে। আর হ্যাঁ, টাকা জমানোর চেয়েও জরুরি হলো টাকা কোথায় রাখা হচ্ছে সেটা বোঝা। এই ইনফরমেশনগুলো সেই সব পরিচিত মানুষদের সাথে শেয়ার করা যায় যারা মাস শেষ হওয়ার আগেই সব টাকা খরচ করে ফেলে। এরকম আরও ইনফরমেটিভ আলোচনার জন্য সাথেই থাকতে হবে।